বন্ধুরা কেমন আছো? আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা পড়ছিলাম। এই অধ্যায়ের আমরা এখন পয়জনের অনুপাত বা পয়জনস রেশিও কি জিনিস তা সম্পর্কে জানবো। আচ্ছা, তার আগে বলে নিই, তোমরা কি কখনো বন্ধুর সাথে দড়ি টানাটানি নিয়ে খেলেছো? দড়ি টানাটানি খেলাটার কিছুই না, একটা লম্বা দড়ি নিয়ে এক প্রান্তে তোমার বন্ধু আর আরেক প্রান্তে তুমি নিয়ে টানাটানি করো। যে দড়িটাকে নিজের দিকে নিয়ে এসে বন্ধুকে ফেলে দিতে পারো সেই জিতে যায়। তো আচ্ছা, এই দড়ি টানাটানি করার পরে তোমরা কি কখনো এই দড়িটার দিকে লক্ষ্য করে দেখেছো? লক্ষ্য করে দেখা যায় যে দড়িটার অবস্থানে একটু পরিবর্তন হয়েছে। কেমন? দড়িটার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, সে তার আদির অবস্থান থেকে তার আদি দৈর্ঘ্য থেকে একটু বৃদ্ধি পেয়েছে। আর একটু সুন্দর করে তুমি যদি দড়িটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে এর পাশেও একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ তার একটু পার্শ্ব বিকৃত হয়েছে। এই দৈর্ঘ্য বিকৃত আর পার্শ্ব বিকৃত আমি কেন বলছি? বিজ্ঞানী পয়জন বলেছেন যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে স্থিতিস্থাপক সীমার মধ্যে তার পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা থাকবে। এই ধ্রুব সংখ্যাটাই পয়জনের অনুপাত নামে বা পয়জনস রেশিও নামে পরিচিত। এই সংখ্যাটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। সিগমা দ্বারাই আমরা পয়জনের অনুপাতকে বুঝিয়ে থাকি। পয়জনের অনুপাত হচ্ছে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি ও তার দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এই বিকৃতি অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা হবে। এটা অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। স্থিতিস্থাপক সীমা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে? তার আগে বলে নেই স্থিতিস্থাপকতা কি। কোনো বস্তুর উপর আমরা বল প্রয়োগের ফলে বস্তুটির যদি আকারের পরিবর্তন হয় আর বল অপসারণ করে ফেলার পরে বস্তুটি যদি আবার তার আদির আকারে ফেরত আসে, তাহলে এই যে বস্তু একটা ধর্ম প্রদর্শন করলো, এই ধর্মটাকে আমরা স্থিতিস্থাপক ধর্ম বলছি। যতক্ষণ পর্যন্ত কোনো বস্তু বা যতক্ষণ বল প্রয়োগ করা পর্যন্ত কোনো বস্তু এই স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করবে তাকে আমরা স্থিতিস্থাপক সীমা বলে থাকি। তাহলে পয়জন বলে গেছেন যে এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি সবসময় একটা ধ্রুবক সংখ্যা হবে। তাহলে চলো আমরা একটু গাণিতিক প্রকাশটা কেমন হয় জেনে নিই। ধরো এল দৈর্ঘ্যের একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো এবং বল প্রয়োগের ফলে বস্তুটার দৈর্ঘ্য পরিবর্তন হলো ছোট হাতের এল। আর পার্শ্ব বিকৃতি হচ্ছে, একটু চিন্তা করে দেখো তো, পাশ থেকে যখন কোনো একটা বস্তুর পার্শ্ব বিকৃতি ঘটে বা পাশ থেকে পরিবর্তন হয় তাহলে কি তার ব্যাস বরাবর বিকৃতি হয় না? তাহলে পার্শ্ব বিকৃতি কি তার ব্যাসের পরিবর্তন হওয়া উচিত না? তাহলে ডি ব্যাসের কোনো বস্তু যদি পার্শ্ব বিকৃতি বা তার পাশের পরিবর্তন যদি ছোট হাতের ডি হয়ে থাকে, তাহলে পয়জনের অনুপাত থেকে আমরা লিখতে পারি সিগমা সমান ছোট হাতের ডি বাই বড় হাতের ডি ছোট হাতের এল ভাগ বড় হাতের এল। এটি হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি অনুপাত। পরিবর্তনকে অনেক সময় গ্রিক ডেল্টা বা ছোট একটা ত্রিভুজ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, একে ডেল্টা বলা হয়ে থাকে। এই ছোট হাতের এলকে অনেক সময় স্মল ডেল্টা এল, আর এই যে পার্শ্ব বিকৃতি বা পার্শ্বের পরিবর্তন হচ্ছে ডি পরিমাণ, তাকে আমরা ডেল্টা ডি দ্বারাও প্রকাশ করে থাকি। ব্যাসার্ধ আর ব্যাস, নিশ্চয়ই আমরা জানি ব্যাসার্ধ কি। কোনো বস্তুর ব্যাসার্ধ হচ্ছে তার ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি আর ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আর সমান আমরা ডি ভাগ 2 লিখতে পারি। তাহলে এখানে আমি যদি ব্যাসের পরিবর্তে ব্যাসার্ধ লিখে থাকি তখন সূত্রটা কেমন হয়ে যাবে? দৈর্ঘ্য বিকৃতি হবে ডেল্টা এল ভাগ এল, আর পার্শ্ব বিকৃতি হবে হচ্ছে ছোট হাতের আর ভাগ আর, ডেল্টা আর ভাগ আর ডেল্টা এল ভাগ এল। পয়জনের অনুপাতে একটা ঋণাত্মক সংখ্যা আছে। এই ঋণাত্মক চিহ্ন দ্বারা আমরা কি বোঝাচ্ছি? ঋণাত্মক চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে যখন কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি হবে, অর্থাৎ তার যদি দৈর্ঘ্যে বৃদ্ধি পায় তাহলে তার পাশে কমে যাবে, আবার যদি পাশে বৃদ্ধি পায় তাহলে তার দৈর্ঘ্যটা বেড়ে যাবে। এই যে দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির সাথে যে একটা ঋণাত্মক সম্পর্ক আছে, এই সম্পর্কের জন্যই এই ঋণাত্মক চিহ্নটা ব্যবহার করা হয়েছে।
হিসাব করে দেখা গেছে যে এই পয়সনের অনুপাত বা সিগমার মান সবসময় 1 থেকে -1 থেকে অর্ধেকের মধ্যেই থেকে থাকে, অর্থাৎ এটার সীমা হচ্ছে -1 থেকে হাফ এর মধ্যেই হয়ে থাকে। তাহলে পয়সনের অনুপাত কি বা পয়সনস রেশিও বলতে আমরা কি বুঝি, এটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটা ভালো ধারণা হয়ে গেছে। এবং পরবর্তীতে যদি আমি বলে থাকি যে আচ্ছা একটা বস্তু দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে আর এই পার্শ্ব বিকৃতি হবে, কেমন হবে, তাহলে নিশ্চয়ই তোমরা এর উত্তর দিতে পারবে যে কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি সবসময় একটা ধ্রুবক সংখ্যা থাকবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি।